যখন বউ লইয়া লীরার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইট্টা যায় আমাকে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সে আমাকে খুন করার মানে মার্ডার করার চেষ্টা করেছে। আমার মাকে যে কবর দিচ্ছে আমি শেষ দেখাটা দেখতে পারি নাই। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টোরি বক্স বিডির নিয়মিত আয়োজন জীবনের আয়না অনুষ্ঠানে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন মারিয়া তাসমিন লীরা। স্বাগত জানাচ্ছি আমাদের জীবনের আয়না অনুষ্ঠানে। আপনি তো একজন চিত্রনায়কের ফ্যান। হ্যাঁ, শুনি কার ফ্যান? সে হচ্ছে আমার প্রিয় নায়ক, শ্রদ্ধেয় মহানায়ক জায়েদ খান। ও মাই গড, আপনি জায়েদ খানের ছবি দিয়ে খুব সুন্দর করে একটা কুশন বানিয়ে রেখেছেন। হ্যাঁ, এটা কি সবসময় সাথে নিয়ে ঘোরেন? এটা হচ্ছে আমার বাসায় থাকে। আর দিন শেষে দেখা গেছে যে কর্মব্যস্ততা শেষে যখন বাসায় আসি তখন যখন ওকে দেখি মনে হয় যে আমার মানে হৃদয়টা একদম রিল্যাক্স হয়ে যায়, মানে খুব হ্যাপিনেস চলে আসে মনে, যে না ও তো আমার পাশে আছে। কত বছর হলো যে আপনি জায়েদ খানের এরকম ডাই হার্টেড ফ্যান? হবে 5 বছর ধরে। আপনার জন্ম কোথায়, বেড়ে উঠেছেন কোথায়? আমার জন্ম হয়েছিল হচ্ছে 1994 সালে এপ্রিল মাসের 9 তারিখে। আপনি কি চিটাগংয়ের মানে অরিজিন? আপনার আমার দাদা? হচ্ছে দাদার বাড়ি বরিশালে, কিন্তু আব্বুর জব পারপাসের জন্য আমার চিটাঙে জন্ম হয়েছিল। কিন্তু আমি দুর্ভাগ্যবশত আল্লাহ আমাকে জন্মগত হার্টের প্রবলেম দিয়ে আসলে পৃথিবীতে পাঠিয়েছিল। কি ধরনের? আমার জন্মগত হার্টে মানে ছিল আর কি, হোল ছিল। আচ্ছা, তারপর আমার বাবা মা কিন্তু অনেক ট্রিটমেন্ট করানোর চেষ্টা করে, তারপর আমাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি, তারা আসলে অনেক চেষ্টা করছে। আল্লাহ দুইজনে একজনও বেঁচে নাই, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক আর কি। ক্লাস 4 ছোটবেলা থেকেই তো আসলে একদম জন্মের পর থেকে তো আপনাকে প্রায় অসুস্থ থাকতে হতো, যেহেতু অনেক অসুস্থ। হার্টটাই হচ্ছে আমাদের মেইন ঠিক মতো অর্গান। স্কুলও যেতে পারতাম না, এবং স্কুলের ফ্রেন্ডরা আমাকে অনেক সময় ক্রিটিসাইজ করতো কারণ আমি যে অসুস্থ ছিলাম। যদি মানে এখন যে দেখে যে না আমার বাবা মা বেঁচে নাই, মানে এতটা কষ্টের লাইফ, তাহলে আমি আব্বু আম্মুকে বলতাম যে প্লিজ আমাকে অপারেশন করো না, আমি আসলে বাঁচতে চাই না। তাদের আমি অনেক মানে প্রিন্সেস ছিলাম, রাজকুমারী ছিলাম, অনেক কষ্ট করে আমাকে অপারেশন করিয়েছিল। আমাকে অনেক ভালোবাসতো, তারা অনেক কেয়ার করতো। তো অপারেশন করিয়ে আনিছিল যখন আমি ক্লাস 4 পড়ি, কয়েক বছর গেল। তবে আমি 2010 পর্যন্ত অনেক হ্যাপি ছিলাম। আমার বাবাটা মারা যাওয়ার পরে আমার জীবনে একটা অনেক বড় ধরনের ঝড় আসে। বড় ভাইটা আমার লাইফটা একদম চপাট করে দিচ্ছে, আমার লাইফটা একবারে মানে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে বাবা দিচ্ছে। মারা যাওয়ার পর? হ্যাঁ, আমাকে মেন্টালি, শারীরিক এবং মানসিক খুব হ্যারাস, খুব নির্যাতন করতো। কেন? সম্পত্তির জন্য। আচ্ছা, মা তো জীবিত ছিলেন? মা জীবিত ছিল কিন্তু মাকে জিম্মি করে রাখতো আর কি, মা নিরুপায় ছিল। বাবা মারা গিয়েছে, ওই ছোট অবস্থায় সংসারের হাল ধরেছিলাম। আম্মু অনেক সময় সিক থাকতো, আব্বু মারা যাওয়ার পর আম্মু মেন্টালি অনেকটা সাইকো হয়ে গিয়েছিল। তো সেখান থেকে আম্মুকে আমি ওয়েলভাবে টেক কেয়ার করে সুস্থভাবে আনার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার বড় ভাই আমাকে বাসায় আসলে 5 বছরের মতো ছিলাম, বেশি দিন একটা টিকতে দেয় নাই। ওর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ও সব সম্পত্তি ক্রোপ করবে। বরিশালে কিছু গ্রাম অঞ্চলের দেখা গেছে প্রপার্টি আছে, আর চিটাগাংয়ে একটা ফ্ল্যাট আছে মোটামুটি ভ্যালুওয়ালা, তো সেটাই সে ক্রোপ করে ফেলছে আর কি। আমার মার সাথে আমাকে সম্পর্ক রাখতে দেয় নাই, বিচ্ছেদ ঘটাই দিয়েছিল আর কি। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। মানে এগুলো করে কি আপনার ভাই আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে? হ্যাঁ, পরে হচ্ছে আম্মু 2-3 বছর আগে স্ট্রোক করছিল। আমি থানায় জিডি করে আম্মুকে দেখা গেছে যে 10 দিনের জন্য যে হলে ওয়েলভাবে টেক কেয়ার করতাম। আমি বাসায় গিয়েছিলাম, আমার ভাই আমাকে ওপেন হার্ট সার্জারি হয়েছিল আমাকে, সেখানে আমাকে ভারী কিছু মেরে আমাকে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি আমার মাকে মানে ওয়েলভাবে টেক কেয়ার করতে পারিনি। মা মারা গিয়েছেন কত বছর হলো? মা মারা গিয়েছে 2023 সেপ্টেম্বর 28 তারিখে। তো যখন মা মারা যায় তখন আপনি মায়ের কাছে ছিলেন নাকি? আমি শেষ দেখাটা দেখে এসেছিলাম আর কি। এলাকার কিছু স্ট্রং ছেলে পেলে ছিল, কারণ আমি একা গেলে আমাকে অ্যাটাক করবে। আমি খবর পেয়েছি, শুটিং ছিল, সব কিছু ক্যান্সেল করে জাস্ট শেষ দেখাটা আমি দেখে আসছি। তারপরে আমার ভাই একটা পশুর মতো একটা আচরণ করেছে। আমার মা যখন মারা যায় তখন আমাকে মানে জানতে দেয় নাই, অনেক পরে জেনেছি, তখন তো যে পাবো না, সে মাটি দিয়ে ফেলেছে। এই দুঃখটা, এই কষ্টটা আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। ওর বিহেভিয়ার ভালো না, এবং সে আমাকে খুন করার মানে মার্ডার করারও চেষ্টা করেছিল। আপন ভাই? আপন ভাই।
সে কিন্তু চাপাতি না কি জানি বলে, সেটা দিয়ে চাপাতি। সে ডোরের মধ্যে কয়েকটা কোপ দিয়েছিল, এবং সেই ডোরের মধ্যে কোপগুলো এখনো আছে। তো এখন হচ্ছে আমার পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় মানুষটা মনে হয় কি আমি। আমার কেউ নেই, আমি যে একটু কাউকে জড়িয়ে ধরে কাঁদবো, আমাকে কেউ ভালোবাসে না আমার মনে হয়। আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমার মাকে যে কবর দিচ্ছে আমি শেষ দেখাটা দেখতে পারি নাই। আমি তার বিচার চাই এবং আমি তার নামে মামলা করব, সেজন্য আমার হক বুঝায় দেয়। আমি তো অসুস্থ ছিল মা, আমি তো সম্পত্তির জন্য যাই নাই, আমি চেয়েছি আমার মাটা সুস্থ থাকুক, কেয়ার করি। সে আমাকে পিটায় বের করে দিছে। আমি এই বিচার চাই এবং তার একটা জেল হওয়া উচিত, জরিমানা হওয়া উচিত। আমার হক ঠকিয়েছে। আমার বাবা আমার জন্য কিছু গোল্ডের জিনিস বানিয়েছিল আমার বিয়ের জন্য, আর সে সেটা সব কিছু সেল করে সে শেয়ারের বিজনেসে দিয়ে দিয়েছে, এবং এইটার ভাগের জন্য আমি পুলিশ প্রশাসনের কাছেও গিয়েছিলাম। এখন উল্টো মানুষের কাছে বলে যে আমি চোর। আমার কথা হচ্ছে আমি যদি চোর হইতাম তাহলে আজকে আমি এভাবে আপনাদের সামনে ক্লিয়ারলি বলতে পারতাম না। আমি আমার অধিকার, আমার হক সবকিছু চেয়েছিলাম। আমাকে টর্চার করতো। আমি থানায় যেয়ে বলেছিলাম যে আরো কয়েক বছর আগে যখন আমি ইন্টারে পড়ি, যে আমাকে বিল্ডিং এর পার্টিশন থেকে শুরু করে আমার যা যা হক আছে সবকিছু 50-50 করে দিতে। তখন তো আমি মানে 18 বছর হয় না দেখে আমি একা একা আসলে এইভাবে লড়াই করতে পারিনি। আচ্ছা, আপনি ঢাকা চলে আসছেন 2015 সালে। হ্যাঁ। তো ঢাকায় এসে কোথায় থাকেন বা কি করতেন তখন? ঢাকায় আমাকে একটা মানুষ আমাকে আসলে হেল্প করেছে, শেল্টার দিয়েছিল। সে একটা ডাইরেক্টর ছিল, তার নাম আমি বলবো না, দেখা গেছে নাম বলে সে লজ্জাও পেতে পারে। সে মানুষের জন্য তার বড় বোনের বাসায় আমাকে রেখেছিল, এবং সে মুভিতে অনেক বড় লস খেয়েছিল। সে তার বাসার পর্দা ফার্নিচার বিক্রি করে আমাকে বাসা ভাড়া দিয়ে সে গ্রামে চলে গিয়েছিল। সেই মানুষটার অবদান আমি আসলে মরে গেলেও ভুলবো না। ওনার সাথে পরিচয়টা কিভাবে হয়েছে? ফেসবুকের মাধ্যমে, এবং ফেসবুকে আমি সবসময় খালি ডিপ্রেশনের পোস্ট দিতাম, তো আমাকে সে এই সাপোর্টটা দিয়েছিল। তো যাই হোক, তারপর হচ্ছে আমি কিছু টিউশনিও করতে থাকি ঢাকায় এসে? হ্যাঁ, সে আমাকে কিছু টিউশনিও দিয়েছিল। তো আমি দেখা গেছে কয়েক মাস টিউশনিও করি। আস্তে আস্তে দেখা গেছে যে মিডিয়াতে একটু একটু করে কিছু মানুষের সাথে পরিচয় করে দিয়েছিল। তো আস্তে আস্তে কাজের সোর্স হয়। আর এখন বর্তমানে আছি হচ্ছে আম্মুর কাজিন হয়, মামা হয় আমার। তো ওদের সাথে আমি অ্যাটলিস্ট দিব্যি হ্যাপিনেস আমার আছে আলহামদুলিল্লাহ। মানে ওরা প্রপার আমাকে কেয়ার করার চেষ্টা করে, এটাই আমার কিন্তু অনেক বড় পাওয়া। আচ্ছা, 2015 থেকে এখন 2025, অলমোস্ট 10 ইয়ার্স। একটু জানতে চাই যে এই চড়াই উতরাইয়ের জার্নিটা কেমন ছিল? 2018-র দিকে আমি বুলবুল টুম্পা ম্যাম আছে, ফ্যাশন কোরিওগ্রাফার। তো রানওয়ে বাই বুলবুল টুম্পা আপুর কাছে আমি ভর্তি হয়েছিলাম। তো ক্লাসে যাওয়ার সময় আমি চীন মৈত্রীতে একটা পিকআপের ধাক্কায় বাইকে আমার পায়ে খুব বড় ধরনের ফ্র্যাকচার হয়েছিল। এত জোরে মানে অ্যাক্সিডেন্টটা হয়, হয়তো বা হায়াত ছিল দেখে আমি বেঁচে গেছি আর কি। তখন আমার আম্মা আলহামদুলিল্লাহ সুস্থ ছিল। তখন আমি কিন্তু মেন্টালি অনেক স্ট্রং ছিলাম। আমার পাটা ফুলে গিয়েছিল এরকম হামটি ডামটির মাথার মতো। ডাক্তার বলতেছে যদি আপনি এই অপারেশনটা না করান আপনার ক্যান্সার হয়ে যাবে, ব্লাড ক্যান্সার হয়ে যাবে। ব্লাডটা জমে? হ্যাঁ। পরে না ওই অবস্থা আমার শিডিউল পড়েছিল, আমি পা ফুলা নিয়ে আমি শুটিং করেছি। আমার মনে এত জোর ছিল, মানে আপনার পায়ের হাড় কি ভাঙেনি? না ভাঙে না, কিন্তু এটা লাকিলি ছিল, কিন্তু ফুলে গেছে সব কালো রক্ত। তো আমি অনেক বরফ থেরাপি দেওয়ার চেষ্টা করেছি, হয় না। তারপর শুটিংয়ের ডেট ছিল, ওই শুটিংটা কোনো রকম করে শেষ করে তারপরে পা হচ্ছে অপারেশন করিয়েছিলাম ঢাকা মেডিকেলে। আমি 3 দিন হসপিটালে একা পড়েছিলাম, সাথে কেউ ছিল না? কেউ ছিল না। এটা আমার লাইফের হচ্ছে ইতিহাস, একা শুয়ে। কিন্তু আমার মা বেঁচে ছিল। তখন মনে হতো কি আমার মা দূরের থেকে একটা ফোন করা মানে হচ্ছে আমি মেন্টালি হচ্ছে আমার স্ট্রংনেস। মা আছে যার পৃথিবীতে, সে কখনো গরিব না। এবং মার সাথে কথা বলতাম। তখন আম্মুও তো দেখা গেছে অসুস্থ, আসতে পারে নাই। আমি আসলে একা ট্রিটমেন্টটা করিয়েছিলাম। তারপর অপারেশন শেষে পায়ে অপারেশন হয়েছে, তারপরে সেখান থেকে বাসায় শিফট করে। তারপর মামি অনেক কেয়ার করছিল। তারপর সেকেন্ড আর একটা মেজর অপারেশন ছিল, হলি ফ্যামিলি হসপিটাল আছে না, ওইটা কিসের অপারেশন ছিল? ওইটা হচ্ছে মানে পায়ে দেখা গেছে একটু ঘা হয়ে গিয়েছিল আর কি হাড্ডিতে। তো সেটা আবার অপারেশন রিপেয়ারিং করা হয়েছিল আর কি। কিছু মানুষও ছিল, মানুষ হিসেবে তারা আমাকে অনেক দেখা গেছে ডোনেট করেছিল, সাহায্য করেছিল। আসলে উপর আল্লাহর মানে সাপোর্ট ছিল, তো হ্যাঁ রহমত ছিল। তারপর মামাও কিছু হেল্প করেছে, মামি পাশে ছিল যাদের সাথে থাকি। একটা কথা আছে না যে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো।
যার কেউ নেই তার জন্য হ্যাঁ আল্লাহ আসলে আছে। রক্তের মামাদের থেকে বলবো যে আম্মুর খালাতো ভাই হইতে পারে, কিন্তু তারা যে এত পিওর হার্টেড, আমি যদি দেখা গেছে যে মানে ভবিষ্যতে যদি ইটও ভাঙি, আমি যদি একটা রুটিও খাই, আই প্রমিস সেই অর্ধেকটা রুটি দেখা গেছে মামি মামাকে দিব আর অর্ধেকটা আমি খাবো। আমি তাদেরকে কখনো ফেলে দিতে পারবো না, কারণ তারা আমার দুঃসময় পাশে ছিল। আমি না কোনো কোনো কিছু নিয়ে অত মানে এক্সপেকটেশন নাই, আশা নাই, স্বপ্ন নেই। মনে করি যে আমার নিঃশ্বাসটা চলতেছে এটাই, কিন্তু আমার অত বাঁচারও শখ নেই। খালি আত্মহত্যাটা যদি মহাপাপ না থাকতো তাহলে আমি অনেক আগে সুইসাইড করে ফেলতাম, কারণ মানুষ এভাবে বাঁচতে পারে না। আপনি বাই বর্ন আপনি একজন ফাইটার, কারণ হার্টে হোল নিয়ে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু বাই বর্ন ফাইটার। এর জন্যই আমরা নর্মালি যেভাবে শ্বাস নিই, তাদের শ্বাস নিতে কিন্তু অনেক লড়াই করতে হয়েছে। সো আপনি কেন গিভ আপ করবেন, প্রশ্নই আসে না। আচ্ছা, বাইপাস সার্জারি করেছেন তো অনেক বছর হলো। ওপেন হার্ট সার্জারি। হ্যাঁ, ওপেন হার্ট। এখন কি কোনো ধরনের কোনো জটিলতা হয়? মাঝে মাঝে বেশি স্ট্রেস গেলে, বেশি টেনশন গেলে দেখা গেছে যে আমি মানে অসুস্থ হয়ে পড়ি, এবং প্রেশার অনেক সময় হাই থাকে। আপস অ্যান্ড ডাউন তো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আপনাকে এতটুকু বলবো, নিজেকে ভালোবাসুন, অন্তত পক্ষে ডাক্তারের শরণাপন্ন হন, একটু চেক আপটা করেন। আমি যেগুলো আসলে মেন্টালি ডিপ্রেশনে আছি বা ডিসঅর্ডারে আছি, যেভাবে আমি কষ্টগুলো ফেস করছি, আমার শত্রু যেন এরকম ফেস না করে। আর যেসব ফ্যামিলিতে সম্পত্তির জন্য তার ভাই বোন দেখা গেছে যে খুন খারাপির পর্যায়ে চলে যায় বা রেষারেষি, সেগুলো সব বাদ দেন। কারণ কেন জানেন, পৃথিবীটা হচ্ছে 2 দিনের, একদম। আজ আছি কাল নেই। আর দেখা যাচ্ছে আমার ভাই তো আসলে এভাবে মানবে না, তো তাকে একটা কড়া সিদ্ধান্ত নিয়ে, কড়া স্টেপ নিয়ে তার বিচার উপর আল্লাহ তো করবেই, এবং জনতার হাতেও তার বিচার ছেড়ে দিব। এবার আসি একটু জাহেদ খানের প্রসঙ্গে। বাট মানুষ যার ফ্যান, যার উপর একদম ক্রেজি ক্রাশ, তাকে মানুষ পেতে চায়, আপনি কেন কাজের বুয়া হতে চান? আসলে চাওয়া পাওয়া ওটা তো আল্লাহর হাতে, আর দরকার কি, একভাবে পাইলেই তো হয়েছে। মানুষটাকে আমি, আমার প্রিয় মানুষটাকে আমি চোখের সামনে দেখবো, ওর যত্ন করতে পারতেছি, এর চেয়ে বড় পাওয়া আর কি। জাহেদ খানকে আপনি এত পছন্দ করেন, তাকে সারাক্ষণ নিজের চোখের সামনে দেখতে চান, সেজন্য কাজের বুয়া হতেও চান। হ্যাঁ, যদি কখনো আল্লাহর রহমতে এমন সুযোগ হয়, জাহেদ খানকে একান্ত আপন করে পাওয়ার সুযোগ আসে, তখন কি করবেন? এটা যদি মনে হয় যে মানে আল্লাহর হুকুমে তো জন্ম মৃত্যু বিয়ে, তাহলে মনে করবো যে আল্লাহ আমাকে হচ্ছে, বলে না যে ওয়ার্ল্ড ওয়াইড যে মানে নোবেল বিজয়ী, তা আমি নিজেকে সেটাই ফিল করব জায়েদকে পেয়ে, যে না আমি নোবেল পেয়েছি, মানে জায়েদ পেয়েছি আর কি, ওরকম। জায়েদ খান একটা নোবেল হ্যাঁ শোকেজে তুলে রাখবেন? হ্যাঁ, পারলে সেটাই করে রাখবো। মানে ওকে খুবই, এমনি তো আমি যদি ওর মানে টেক কেয়ার করার দিন শেষে আয়া হই, আমি ওকে খুব কেয়ার করব। ওনার সাথে মুভি করার যদি কখনো সুযোগ আসে, তখন কি বিনা পারিশ্রমিকে কাজ করতে রাজি হয়ে যাবেন? অবভিয়াসলি, ডেফিনেটলি। আর দেখা গেছে যে সেই লজ্জায় আমাকে কো আর্টিস্ট হিসেবে বা সেই মুভিতে নিবে না, কারণ আমি মনে করে যে আমি তাকে অনেক জ্বালাবো। উনি তো নিশ্চয়ই জানেন যে ওনার এত এত ফ্যানের মধ্যে আপনি একজন সবচেয়ে ক্রেজি ফ্যান। জানে। ওকে ককাটেল পাখির মতো কিউট ককাটেল। হ্যাঁ জানেন নিশ্চয়ই। হ্যাঁ তো কখনো কি সরাসরি দেখা করার সুযোগ? হ্যাঁ, সরাসরি আমার দেখার সুযোগ হয়েছিল, এবং তাকে দেখতে কিন্তু মাশাআল্লাহ লম্বা চড়া, ফেসটা মৎস্য কুমারের মতো মানে লাগে। মৎস্য কুমার। এক একবার এক এক রকম লাগে, কখনো হচ্ছে সালু সালু ফেসে ফিল, কখনো অমিতাভ বচ্চনের মতো হাইট দেব দেব ফিল, মানে এক একবার মানে মানে রংধনু যেমন আছে না 7 স্টেপে জেকে মানে জায়েদ খানকে ওরকম লাগে আর কি। ওয়ান ইন অল। হ্যাঁ। আচ্ছা, এই যে ওনাকে নিয়ে যে মানুষ ট্রল করে, আপনার সেটা কেমন লাগে? যে ব্যক্তি যত আলোচিত, সেই ব্যক্তি তত সমালোচিত। আর দেখা গেছে সমালোচনা হয় দেখে আজকে মানুষটা এখানে। বড় বড় পলিটিশিয়ান, টেকনিশিয়ান, অনেক নামকরা ব্যক্তিদেরও কিন্তু দেখা গেছে কাদা ছড়াছড়ি হয়, সমালোচনা হয়। তারপরে বারিশাহক আপু, বর্ষা চৌধুরী, আরো অনেকেই আছে, মুন্না খান ভাই। তো আপনি এদের নাম কেন নিচ্ছেন? এদের নাম মানে বলে না যে যেখানে সমালোচনা, মানে সমালোচনার সাবজেক্ট আসছে দেখে কিন্তু তাদের কথা মনে পড়েছে। তারপরে তনি আপু, মানে আলোচিত মানুষই কিন্তু সমালোচনার শিকার হয়। আর সমালোচনাটা কোনো আসলে মানে নেগেটিভলি দেখার কিছুই নাই, এটা হচ্ছে তার পপুলারিটির লক্ষণ, জনপ্রিয়তার লক্ষণ আমি ফিল করি একটা মানুষের। ওনার টিকবাজি নিশ্চয়ই আপনার অনেক পছন্দ। অনেক বেশি ভালো লাগে। সে তো হলিউডে নায়ক হতে যাচ্ছে 2 দিন পরে। ট্রাই করেছেন কখনো ওনার টিকবাজি দেওয়ার মতো? হ্যাঁ, অনেকবার দিয়েছি, পেরেছেন? খোলা মাঠে। পেরেছেন? ব্যাঙের মতো হয়েছে, ওরকম সুন্দর হয় নাই। আচ্ছা, এই যে আপনার স্বপ্নের নায়ক, আপনি যার অন্ধ ভক্ত, তিনি যে দেশে নেই,
মিস করেন? অনেক বেশি। দেশটা না একদম দেখা গেছে যে পাঞ্চের শসা তরকারির মতো হয়ে গেছে। আগে যেমন স্পাইসি ছিল, মানে ও পুরা দেখা গেছে যে বাংলাদেশের যত বিনোদন জগৎ বা মিডিয়ার যে ফ্রেমটা ও খুবই মানে জমজমাট করে রেখেছিল। মানে ফেসবুকে ঢুকলে মনে হতো কি যে আমি কোনো বিয়ের অনুষ্ঠান বা ওয়েডিং পার্টি, বার্থডে অনুষ্ঠান বা অ্যাওয়ার্ড অনুষ্ঠান, মানে ওরকম ফিল হতো, মানে আচ্ছা। দেখছি। এখন সেটা মিস করছেন? অনেক বেশি। আসলে এই মানুষটাকে দরকার, আমি মন থেকে দোয়া করি এই মানুষটা যেখানেই থাকুক না কেন আমাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দেখ এবং মানুষটা সুস্থ থাকুক, দীর্ঘজীবী করুক আল্লাহ, এটাই আমি মন থেকে কামনা করি। কিন্তু অনেকে যে বলে ওনার অ্যাক্টিং ভালো না, ডায়লগ থ্রোয়িং ভালো না, সেটাকে আপনি কি বলবেন? সুন্দর সুন্দর এইটা- কাজের কথা আবার বলছেন। এটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে, কার কি কেমন লেগেছে এটা আমার ডাজন্ট ম্যাটার, যায় আসে না। সবাইকে যে সবার ভালো লাগতে হবে আর সবাইকে যে সবাই ঘৃণা করবে তা কিন্তু না। আসলে এক একজনের ভালোবাসা, ভালো লাগা, পছন্দের মানুষ বা পছন্দের জিনিস এক 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 রকম। রকম। ওটাই। আচ্ছা, ওনার তো তাহলে বলতে হয় সব কয়টা কাজ আপনি দেখেছেন। হ্যাঁ, এতগুলো কাজের মধ্যে ওনার পছন্দের বা মানে আপনার পছন্দের ওনার কোন ডায়লগটা? হচ্ছে ওর আরেকটা মুভি ছিল, সেটা ছিল হচ্ছে ঢাবাং। তো ঢাবাংয়ের মধ্যে সে একটা ডায়লগ দেয়, আজাদ দ্য গ্রেট, আজাদ যাই বলে তাই করে। উফ, এই ডায়লগটা না উনি অনেক কি সুন্দর এভাবে ছিল। দিয়েছিলেন? হুম? মানে জাহিদ খান কি ঠিক এভাবে ডায়লগটা দিয়েছিলেন? হ্যাঁ, এভাবেই, মানে আমি ওভাবে চেষ্টা করেছি, ওর মতো তো সুন্দর পারবো না। আই থিংক আপনাদের দুজনের চোখে মিল আছে। উফ, থ্যাংক ইউ ভেরি মাচ। উফ, এত হ্যাপি লাগছে। আচ্ছা, জাহিদ খানের চোখও আপনার পছন্দ না? হাঁসের ডিমের মতো এত বড় বড় চোখ ওর। আর হাসিটা উফ, মার্ভেলাস, এত কিউট হাসি। আমি আমার পৃথিবীতে কোনো মানে কি বলবো, বাংলাদেশের কোনো পুরুষের বা ওয়ার্ল্ডের কোনো ছেলের হাসি মনে হয় এত সুন্দর না, জায়েদ খানের হাসিটা এত সুন্দর। জীবন সাথী হিসেবে কি জাহিদ খানের মতোই কাউকে চাচ্ছেন? অবশ্যই, মানে এরকম ক্যাটালগ আর কি, যে ড্রেস দেখা গেছে যে এক একটা বের হয় তারপরে কপি বের হয় না, ওরকম আর কি ক্যাটালগ, মানে ওই ধরনের একটু কিউট থাকলেই হবে, সমস্যা নেই। কাজ করতে গেলে অনেক সময় অনেক ধরনের অনৈতিক প্রস্তাব আসে। সেটা আসলে হচ্ছে এক একজন এক একটা পার্সোনাল ম্যাটার, আর আমি এটা অবশ্যই স্কিপ করে ভালো ভালো কাজ করার চেষ্টা করি। এটা নিয়ে আসলে এত মাথা ঘামিয়ে এটাকে এত লেন্দি করে বলার কিছু নেই। আমি খারাপ জিনিসটা যখনই দেখবো সেটাকে আমি আসলে স্কিপ করে আমি আমার মতো চলি না। সেটা নিয়ে আমার এত দেখা গেছে চেঁচানো, দেখা গেছে যে কোনো দুর্গন্ধওয়ালা জিনিস, ব্যাড স্মেলের জিনিস, সেটা যদি আমি আরো বেশি করে এক্সপোজ করি এটা আরো বেশি ছড়াবে। সো এটাকে স্কিপ করি, দরকার তো নাই আমার আননেসেসারি। খুব চমৎকারভাবে বলেছেন। জায়েদ খানের ফ্যান, প্রিয় নায়কের জন্য যদি একটা পরামর্শ, বলা তো যায় না, এই শো ওনার চোখের সামনে পড়লেও পড়তে পারে, দেখলেও দেখতে পারেন। বলবো যে দেখো জায়েদ বাবু, তুমি তোমার কাজে মন দাও, ফোকাস দাও, আর দুশ্চিন্তা করার দরকার নেই। আমরা দেশবাসী তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমার পাশে আছি, এবং হলিউডে তুমি বিসমিল্লাহ করে কাজকর্ম করা শুরু করো। তোমার জন্য শুভকামনা রইল। আর আমি মন থেকে অ্যাজ এ ফ্যান হিসেবে দোয়া করি তুমি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানের একটা শিল্পী হও, এটাই কামনা। কত বড় ফ্যান হলে মানুষ এইভাবে দোয়া করতে পারে, এটা সত্যি ভাবতে ভালো লাগে। মন থেকে সেটা আমি অ্যাজ এ ফ্যান হিসেবে এটা কামনা করি। আমাদের সমাজে অনেক মেয়েরাই আছে, ভাইরা তাদেরকে পৈতৃক সম্পত্তি দিতে চায় না, দেয়ও না। না, হ্যাঁ, যেমনটা বঞ্চিত আপনি হয়েছেন, এমনটা কিন্তু অনেকেই বঞ্চিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সকল মেয়েদের জন্য আমি এটাই বলবো আপু, যে দেখা গেছে যে ওদের যদি কোনো বড় ভাই ব্রাদার বা বড় আপু যারা ওয়েল উইশার, ওদের মানে ভালো চায়, দেখা গেছে তাদের ভিতরে আত্মীয় স্বজনও থাকতে পারে যে না এই বিষয়গুলো তাদেরকে সাপোর্ট দিবে, হেল্প করবে। আর যদি তাও না থাকে, সে সমাজকর্মী আছে, হিউম্যান রাইটস আছে, তারপর কাউন্সিলর অফিস আছে, সমিতি অফিস আছে, এবং দিন শেষে প্রেস ক্লাবও আছে এবং থানাও আছে। তো সেগুলা যদি সে মানে ওয়েলভাবে যদি মানে প্রপারলি সাপোর্ট নেয়, উপরওয়ালা তো সাহায্যকারী, দিন শেষে সেটার সমাধান অবশ্যই আসবে। এটা আমি মন থেকে মানে ফিল করি, এটাই। সবশেষ কোশ্চেন, বিয়ে করতে ইচ্ছুক নাকি ইচ্ছুক? আপাতত আসলে বিয়ে করতে ইচ্ছুক না, কারণ আসলে আমি গার্ডিয়ান হারিয়েছি এবং মেন্টাল অনেক প্রেসারে আছি। দেখা যাচ্ছে মেন্টালি যদি আমি মানে রিল্যাক্স না হই, তা আরেকটা মানুষকে বিয়ে করে কষ্ট দেওয়ার অধিকার আমার নেই। আর জন্ম মৃত্যু বিয়ে এটা উপরওয়ালার হাতে, সৃষ্টিকর্তার হাতে, ঈশ্বরের হাতে। আর সেটা যখন সে মানে ডিসাইড করবে তখন আমার বিয়ে হবে। আর যদি সে দেখে যে না সে আমার জোড়াই লিখে নাই, তাহলে সেটা আমার আফসোসের কিছু নাই। ওই যে আছে না, রেখা যেমন অমিতাভ বচ্চনকে ভালোবেসে সিঙ্গেল রয়ে গেল, আমি তেমনি জাহেদ খানকে ভালোবেসে ওরকমই আর কি।
আমরা যেটা জানি যে আপনি মিমিক্রি করতে পারেন হ্যাঁ, এবং হ্যাঁ। কয়েকজনের মানে নারী পুরুষ সবার ভয়েসে হচ্ছে কথাও বলতে পারেন। চেষ্টা করি আর কি। হ্যাঁ, আমরা কি শুনি? আচ্ছা, তো শাকিরা আপি আছে ওয়াকা ওয়াকা সং, এটা আমি খুব বেশি শুনতাম, আর আমি শাকিরা আপির ফ্যান। মানে শাকিরাকে কেউ হচ্ছে আপ্পি বলে আজকে প্রথমে শুনেছি। আমি প্রথমে বুঝতে পারছিলাম যে ওয়াকা ওয়াকা আচ্ছা। শাকিরার গান আপ্পি। ওকে, আমি শাকিরা আপিকে ডেডিকেট করে গানটা গাই। ওকে, You get so damn choosing your battles, bag is so far, the bag is so far, the bag and he said, oh, I'm a from fire, everyone's watching, people is irrigating, cause this is over. The pleasures are the feelings, you got it all for leaving. When you forget up, oh, when you forget up, I'm in a Zankalawa, this time for Bangladesh. আর মমতা জাপুর গানও আছে কিছু। আমি তোমার লাইয়া পাংখা হইল মন, এ মনের পাংখা ঘরে না তো খোঁজে বেড়ায় বন, বনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা, ও পাংখা 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 হইল মন, এ মনের পাংখা ঘরে না তো খোঁজে বেড়ায় বন, জায়েদ যখন বলয়া লিরার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, ফুইটা যায়, ওরে বুকটা ফুইটা যায়। যদি বসা গো আরো সুন্দর লাগবে গো, বলো বলো আর বলো লাগছে মন্দ না, জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যে নয়। বুকের জমানো ব্যথা কান্নার নোনা চলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়, ঘুমাতে পারি না সারা রাত ধরে, বুকের ভেতরটা হাহার করে, আদর দিয়েছি ঘুম পাড়াতো শীতল গেছি চলে, সব পাখি রে আই ফিরে আয়, সব পাখি আই ফিরে। কত রাখা ছিল বুকে তোমা, হিরো আলম স্যারের গারো প্রিয়তমা। কাঁচা বাদাম আছে কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু বাজা বাদাম, আমার কাছে নাই গো বুবু কাঁচা বাদাম দাম দাম। খুবই চমৎকার ছিল, খুবই চমৎকার। লীরা আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আপনিও নিজের যত্ন নেবেন। প্রিয় দর্শক, জীবনে কষ্ট থাকবে, প্রিয়জনকে হারানোর বেদনা থাকবে, তারপরও নিজেকে ভালোবাসতে হবে, জীবনকে উপভোগ করতে হবে, বাঁচতে হবে বাঁচার মতো করে। আজকের মতো বিদায় নিচ্ছি জীবনের আইন অনুষ্ঠান থেকে। আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই স্টোরি বক্স বিডির সাথেই থাকবেন।